প্রিয় দর্শক, নতুন বছরের শুরুতেই আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের জনপ্রিয় অনুষ্ঠান প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আজ আমরা সংযুক্ত আরব আমিরাত নিয়ে কথা বলবো। আরব আমিরাতে আমাদের প্রবাসীরা কেমন আছেন সেই সব বিষয়গুলো তুলে ধরবো। আমরা আলোচনার জন্য আজ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আর বরাবর মতো সাথে আমি ইমরুল কায়েস তো আছি। আমাদের অতিথি আছেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, তিনি আবুধাবি প্রবাসী, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ মোর্শেদ আলম, প্রবাসী সাংবাদিক। আপনাদের দুজনকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি, আমরা মোর্শেদের কাছে জানতে যাচ্ছি। মোর্শেদ, আমরা কিছুদিন আগে দেখেছি যে গণমাধ্যমে খবর বেরিয়েছে সংযুক্ত আরব আমিরাতে আবার নতুন করে ভিসা চালু হবে, অর্থাৎ ভিসা বন্ধ ছিল, ভ্রমণ ভিসা সহ অন্যান্য ভিসা। এই বিষয়ে আপডেট কি তথ্য আপনার জানা আছে? বাংলাদেশের প্রায় 1 মিলিয়নের বেশি প্রবাসী বাংলাদেশির অবস্থান। আপনি জানেন বাংলাদেশের প্রবাসীরা আমিরাতে যে 7টি প্রদেশ রয়েছে সেখানে ছিটিয়ে ছিটিয়ে রয়েছেন, এবং 1974 সালে বাংলাদেশের সাথে আমিরাতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা হয় এরপর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কটি রয়েছে। তবে বারবার বাংলাদেশের ভিসা বন্ধ হচ্ছে, এবং আপনি এই প্রশ্নটি করেছেন যে আপনি শুনেছেন যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে বাংলাদেশের শ্রমিকের ভিসা উন্মুক্ত হতে যাচ্ছে, যেটি আসলে বাংলাদেশের একটি অনুষ্ঠানে গত সপ্তাহে যেটি বাংলাদেশের একজন সাংবাদিক ভাই আপনি জানেন মুশফিক হাসান, ওনাকে প্রোগ্রামে আমিরাতের যিনি রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে অবস্থান করেন আমিরাতের যিনি রাষ্ট্রদূত, ওনার নামটা আমি একটু বলি, আব্দুল্লাহ আল কাশেদ আল হামুদি, তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের সাথে ভিসা সংক্রান্ত যে জটিলতা আছে সেটি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে সেটি সমাধান হবে। তবে এটি হচ্ছে বিষয়। তবে যখন বাংলাদেশের সাথে আমিরাতের যে শ্রমিকের ভিসা জটিলতা রয়েছে সেটি যখন সমাধান হবে, আসলে আমি সঠিকভাবে যদি বলতে চাই যে যখন সেটি উন্মুক্ত হবে তখনই আসলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা আমাদের যে মিশন বা দূতাবাস সেখান থেকে আমরা শুনবো। তবে এই মুহূর্তে এখনো কিন্তু বন্ধ আছে, এবং আমরাও আশা করছি, প্রত্যাশা করছি, যেহেতু আমিরাতের রাষ্ট্রদূত তিনি একটি কথা বলেছেন, সেই কথাটির অবশ্যই একটি গ্রহণযোগ্যতা রয়েছে, এবং সেই কথার ভিত্তিতে আমরাও আশা প্রকাশ করতেছি। তবে এখানে একটি বিষয় বলে রাখি, আমাদের বাংলাদেশের যে দুটি মিশন রয়েছে, বিশেষ করে বাংলাদেশ দূতাবাস আবুধাবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, এই দুটি মিশনে যারা আমাদের কর্মকর্তারা রয়েছেন, একটি বিষয় অবশ্যই আমাদের ভাবতে হবে, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরও কেন আমিরাতে বাংলাদেশের ভিসা বারবার বন্ধ হচ্ছে? এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে আমাদের বাংলাদেশ দূতাবাস আবুধাবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, এই দুটি মিশনের মধ্যে যেসব যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আসলে আমি আগেই বলেছি 1 মিলিয়নের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য তারা কোনোভাবে পর্যাপ্ত নয়। তারা বাংলাদেশি প্রবাসীদের যে অফিসিয়াল কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করতে তাদের আসলে দিন শেষ। এখানে আমাদের যে 7টি প্রদেশ রয়েছে এবং প্রত্যেকটি প্রদেশের যেই এলাকাগুলো বাংলাদেশিদের জনবহুল এরিয়া রয়েছে, সেই এলাকাগুলোতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা যারা সেখানে অবস্থান করছেন, আমিরাতের আইন কানুন সম্পর্কে তাদেরকে অবশ্যই সচেতন করতে হবে। আমরা ওই বিষয়ে আসবো। আইনগুলো আপনি জানেন আমিরাত শতভাগ আইনের দেশ। আপনি 10 এখানে ন্যূনতম একটি অপরাধ করে আপনি কোনোভাবে পার পেতে পারবেন না। এখানে একজনে অপরাধ করবে এবং আমাদের 10 জনকে বা পুরো দেশকে কিন্তু সাফার করতে হবে। সেই জন্য আপনি বলতে যাচ্ছেন যে এই জটিলতার কারণেই, অর্থাৎ যে আইন না মানা বা বিভিন্ন সময় কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা, এই সমস্ত কারণেই কি বাংলাদেশের সাথে নানা সময় ভিসা বন্ধ হয়ে যায়? অনেকটা সেরকমই। এখন দেখেন, এখন আপনারা শুনেছেন যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বাংলাদেশের ভিসা উন্মুক্ত হবে। এখানে কিন্তু যারা আদম ব্যবসায়ী, যারা ভিসা সংক্রান্ত কাজ করেন, তারা নানা রকম প্রলোভন দেখিয়ে আমাদের বাংলাদেশ থেকে অশিক্ষিত এবং বিভিন্ন রকমের মানুষ এখান থেকে নিয়ে যাবে। আসলে একটি ভিসা খরচ কত বাংলাদেশের? আপনি 2 লাখ টাকার বেশি কোনোভাবে এখানে খরচ হবে না। হয়তো অনেকজন থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ এভাবে টাকা নিয়ে অনেকে জমি জায়গা বিক্রি করে তারা ওই দেশে যায়। তখন তারা চিন্তা করে আমরা এত টাকা খরচ করে আসছি, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে আমাদেরকে টাকা ইনকাম করতে হবে। তখন ওই দেশের আইন তারা অমান্য করে, নানা রকম তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়। এগুলোর কারণে আমাদের কিন্তু এই সমস্ত কাজগুলো হচ্ছে। সুতরাং আমি মনে করি যারাই এখন, আমি যদি প্রশ্ন করি, আমাদের হয়তো
বাংলাদেশ দূতাবাস আবুধাবি কিংবা দুবাই কনসুলেট, ওনারা হয়তো আমার এই প্রশ্নটি আমি ওনাদেরকেও রিকোয়েস্ট করবো তারা যেন নেগেটিভ না নেয়। তাদেরকে জানতে হবে আমাদের বাংলাদেশ থেকে, আমরা যে বলছি 1 মিলিয়ন প্রবাসী বাংলাদেশি, 1 মিলিয়ন প্রবাসী বাংলাদেশির অবশ্যই ডাটা থাকতে হবে, কারা যাচ্ছেন, কারা ওই দেশ থেকে বের হচ্ছেন, কারা যাবেন, সমস্ত তথ্য যদি বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কনসুলেটের কাছে থাকে তাহলে আদম ব্যবসায়ীরা এখানে সুযোগটা নিতে পারবে না। হ্যাঁ মোর্শেদ, আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন এবং আপনার কথায় যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে দূতাবাস আছে এবং যে কনসুলেট আছে দুবাই এবং আবুধাবিতে, সেখানে জনবলের ঘাটতি রয়েছে। তো এটা তো আসলে দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যাটা কেন সমাধান হয় না? অথবা আপনারা আপনাদের যে কমিউনিটি আছে তাদের পক্ষ থেকে বা আপনারা যারা সাংবাদিকতা করেন তারা নিশ্চয়ই যারা রাষ্ট্রদূত রয়েছেন বা দায়িত্বে রয়েছেন তাদের কাছে এই বিষয়টা, এই মেসেজগুলো পৌঁছান, তো তাদের সাথে কথাবার্তা তো বলেন জনশক্তি, তাদের আসলে উত্তরটা কী যে কেন জনশক্তি বাড়ানো হয় না? কারণ আমরা তো জানি যে সংযুক্ত আরব আমিরাত একটা সবচেয়ে বড় বাজারের একটা অন্যতম বড় বাজার, বাংলাদেশের শ্রমবাজার। জি ইমরুল ভাই, আপনি যেটি বলছিলেন সেটি আসলে শতভাগ সঠিক, এবং আপনি জানেন যেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার, এবং আমরা যারা সেখানে সাংবাদিকরা রয়েছে, বিশেষ করে আমাদের একটি বিশাল প্ল্যাটফর্ম সেখানে রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই, যেটির সাধারণ সম্পাদক আমি। এখানে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আমরা বারবার স্মারকলিপি সহ অনেক এখানে আমাদের কনসুলেট এবং দূতাবাস আমরা আবেদনপত্র দিয়েছি। তবে এখানে আরো একটি বিষয় নুরুল ভাই বলতে চাই, যে বিষয়টি হচ্ছে আমাদের যারা বাংলাদেশিরা যান, কি শিক্ষিত বলেন কি অশিক্ষিত বলেন, অল্প শিক্ষিত বলেন, আমাদের একটি ঘাটতি কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ভাষা সংক্রান্ত বিষয়। আপনি জানেন আমিরাত একটি আরবিক দেশ হলো, এই দেশে বিশ্বের প্রায় 200টি দেশের লোকদের অবস্থান রয়েছে, এবং এখানে অবশ্যই লোকজনকে একটি ভাষা অবশ্যই ডেফিনেটলি জানতে হবে, সেটা ইংলিশ ভাষাটা। এখানে আমাদের যারা অল্প শিক্ষিত মানুষ আমরা যাই, তারা ভালো করে আমরা ইংরেজিটা বলতে পারি না। তো আমরা মনে করি তারা আমিরাত বা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো রয়েছে সেইগুলোতে যাওয়ার আগে অবশ্যই আমি পরামর্শ দেব, এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং আমাদের যে মিশনগুলো রয়েছেন, আমাদের মিশনগুলোকেও বলবো তারা এখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রমিক আমিরাতে যাওয়ার আগে তারা যেন অন্তত মিনিমাম একটা স্পোকেন ইংলিশ তারা করে যান, যাতে ইংলিশ কথাটা তারা বলতে পারেন। যে না, ভাষা জটিলতার কথা তো আমরা জানি বিভিন্ন, কারণ আমাদের যারা যায় বেশিরভাগই আধা দক্ষ তারা গিয়ে থাকে। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের দূতাবাসগুলোতে জনশক্তি কম, এই কমটা কেন? মানে আপনার সাউন্ডটা একটু পাচ্ছি না, কম পাচ্ছি। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের যে দূতাবাসে এবং কনসুলেটের লোকবল কম, জনশক্তি কম, এই কমটা থাকার কারণ কি? তাদের সাথে কি আলাপ আলোচনা করেছেন কখনো যে আমাদের এত বিশাল 1 মিলিয়নের মতো প্রবাসী রয়েছে সংযুক্ত আরব আমিরাতে, তার জন্য যে ধরনের জনশক্তি দরকার, যে জনবল কাঠামো দরকার, সেগুলো দূতাবাসে নাই সেবা দেওয়ার জন্য? আমি আপনার প্রশ্নটা হয়তো বুঝতে পারছি। যাই হোক, আপনি যে বিষয়টি বলছেন, মানে এটি সমাধান কেন হচ্ছে না, আমাদের কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে কিনা? হ্যাঁ, আসলে আমাদের সরকারের পক্ষ থেকে আমি বলি এখানে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়, তবে উপযুক্ত যেটি কূটনৈতিক পদক্ষেপ বা ধারাবাহিক যেটি কূটনৈতিক পদক্ষেপ সেটি কিন্তু নেওয়া হয় না। এখানে দেখেন, আমিরাত সরকারের সাথে আমাদের যে কনসুলেট দূতাবাস বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো রয়েছেন, তাদেরকে ধারাবাহিকভাবে কিন্তু এই বিষয়ে কাজ করতে হবে। আমরা এখানে কূটনৈতিক যে তৎপরতা সেটি অনেকটা কম দেখি, এবং এখানে একটি বিষয় বলি, বিভিন্ন দেশ থেকে যারা আমাদের দূষণের দায়িত্ব নেন, আমাদের রাষ্ট্রদূত বা অন্যান্য যারা রয়েছেন এখানে আমিরাতের, আমি মনে করি এটা আমার একটি পরামর্শ, দীর্ঘদিন যারা আমিরাতে বসবাস করছেন এবং আমিরাতে বাংলাদেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, আমিরাতের মন্ত্রী মিনিস্টারদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এই ধরনের কিছু ব্যক্তিকে নির্বাচন করে আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস কনসুলেটের পক্ষ থেকে তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি টিম বা দল গঠন করে তাদের সাথে যদি একটি কূটনৈতিক ধারাবাহিক আলোচনা করা যায়, তাহলে আমি মনে করি ভিসা সংক্রান্ত এই জটিলতা একটু সমাধান হবে। তবে এখানে সবচেয়ে যে বিষয়টি সেটা হচ্ছে, আমরা আপনাকে যেটি বলছিলাম 1974 সালে বাংলাদেশের সাথে আমিরাতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা, এরপর থেকে কিন্তু আমিরাতের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে এবং আমিরাতের প্রত্যেকটি দালান কোটা, আপনি জানেন আমিরাত এই মুহূর্তে বিশ্বের অন্যতম একটি আধুনিক দেশ, এবং আমিরাতের
রাজধানী আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর, এবং আমিরাতের এই যে নিরাপদ শহর, আমিরাতের যে স্থাপনা, এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশিদের হাত নেই। এবং একসময় বাংলাদেশের সাথে সেই সম্পর্কটা অনেক সুন্দর একটি সম্পর্ক ছিল। এখানে এই সম্পর্ক থেকে আমরা আমাদের এত অবদান থাকার পরও কেন আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের মন্ত্রণালয়কে কথা বলতে হবে। এখানে আমরা আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, আমি বিশেষ করে বর্তমানে আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর আসিম নজরুল, আমি ওনাকে অনুরোধ করব, এখানে এই যে কোনো একটা অনুষ্ঠানে গেলাম আমরা প্রবাসীদের, আমরা যেটি দেখছি বিগত দিনে, এবং সবসময় আসলে কি আমি কোনো রাজনৈতিক অঙ্গন নিয়ে কথা বলছি না, আমরা যেটি দেখি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন আমাদের মন্ত্রীরা, কোনো একটি অন্য কোনো একটি অনুষ্ঠানে বা কোনো একটি তাদের অন্য কোনো একটি কাজে গিয়েছেন, সেই সময় প্রবাসীদের উদ্দেশ্যে একটি কথা বলেন, বা সেই সময় আমিরাতের এই সমস্ত জটিলতাগুলো নিয়ে একটু দেখেন বা একটু কথা বলে, আসলে এটি কোনোভাবেই এনাফ নয়। আমি মনে করি এই বিষয়গুলো, যেহেতু আমিরাত বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার, এবং আমরা যেটা জানি আমিরাতের যারা স্থানীয় জনগণ, আমিরাতের প্রশাসন, তারা কিন্তু আমাদের বাংলাদেশিদের ভালোবাসার পরও কিন্তু আমাদের সামান্য কিছু বাংলাদেশির যে অপরাধ, যে ক্রাইম বলেন, যা বলেন, তাদের কিন্তু সামান্য কিছু ভুলভ্রান্তির কারণে বারবার আমরা পিছিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইন যেটি সেটিও করতে হবে, পাশাপাশি ধারাবাহিক এখানে আমি বলি, এখন আমি মনে করেন আমি আরবি ভাষা জানি না, এখন আমি যদি একজন আরবি লোকের সাথে কথা বলতে যাই, তাহলে আমি ওনাকে কিভাবে আমি ভাষাটা ক্লিয়ার করে বলবো? এই বিষয়টার মানে হচ্ছে যোগ্য লোক যাতে হবে। এখানে যাদের সাথে আমিরাতের নানাভাবে ব্যবসায়িক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, নানাভাবে যে সমস্ত, এখানে দেখেন আমরা যেটুকু জানি আমিরাতের অনেক বড় বড় মিনিস্টারদের সাথে আমাদের বাংলাদেশের অনেক ব্যবসায়ীদের সাথে তাদের সম্পর্ক আছে, মানে কমিউনিটিতে যারা অগ্রসরমান তাদের সাথে সম্পর্ক আছে। আপনি একটা কথা বলছিলেন, কিন্তু এই মানুষগুলো যাদের সাথে আমিরাত সরকারের সাথে গুড একটা রিলেশন রয়েছে, এই মানুষগুলো কিন্তু কমিউনিটিতে তেমন একটা ধরা দেয় না। এই মানুষগুলো সবসময় মিডিয়ার বাইরে থাকে, এই মানুষগুলো সরকারের এই যে প্রশাসনের বাইরে থাকে। এই মানুষগুলো খুঁজে বের করতে হবে, এই মানুষগুলো প্রতি আমাদের কাজ করতে হবে। না হলে দেখেন যে আপনাকে আর কি তথ্য দিই, আমাদের বাংলাদেশ বিমানের যিনি আবুধাবি জোনের ম্যানেজার, উনি এখন বাংলাদেশ জোনের ভারপ্রাপ্ত কেউ একজন আছেন, কিন্তু আজকে 5-6 মাস তিনি যেতে পারতেছেন না। এই যে বিষয় সংক্রান্ত জটিলতার কারণে বিমানের ম্যানেজার তিনি যেতে পারতেছেন না। এখানে সাধারণ শ্রমিকের বিষয়টি আপনি বুঝেন। এখানে কিন্তু আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা আমিরাতে অবস্থান করি, আমরা আমিরাত সরকারের যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে আমিরাত শতভাগ আইনের দেশ। এখানে সবকিছু লিগালি যেতে হবে এবং যোগ্য প্রতিনিধি দল যেতে হবে, এবং আমাদের যারা বাংলাদেশি আমরা যারা সেখানে রয়েছি অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের মাধ্যমে তারা আমাদেরকে দেখে আমাদের আইন কানুন বা যে সমস্ত তাদের রুলস রেগুলেশন রয়েছে, আমরা তখন সেগুলোকে সঠিকভাবে আমরা মানবো, তাদের সব আইন কানুন মানবো, তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে। তো আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, আমি প্রবাসী অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতি অনুরোধ রাখবো, অবশ্যই আমিরাত একটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, একে বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার। আমরা যারা ব্যবসা, আপনি জানেন করোনার পর বাংলাদেশিরা মোর্শেদ আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসীমুখ অনুষ্ঠানে। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং মোহাম্মদ মোর্শেদ আলম। মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে জানতে চাইবো, আমরা মোর্শেদের কাছে জানছিলাম যে আমাদের যে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা রয়েছে সেটি শিগগিরই খুলে যাবে, তো আবারও যাওয়া শুরু করবে। কিন্তু এখন যারা আছেন, যারা প্রবাসীরা রয়েছেন, তাদের নিয়ে তো আপনারা কমিউনিটি নিয়ে যেহেতু কাজ করেন, তারা কী ধরনের কাজকর্ম করছে? যারা প্রবাসী ব্যবসায়ী রয়েছেন, প্রবাসী শ্রমিক রয়েছেন বাংলাদেশ থেকে, বিশেষ করে যারা গিয়েছেন, তাদের বর্তমান অবস্থা যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। বর্তমান অবস্থা এরকম যে যারা কাজ করছেন, কাজে নিয়োজিত আছেন, সরকারি বেসরকারি যেটাই বলেন, যারা কাজে আছেন ভালো আছেন, তারা কাজ ভালো করছেন বা তারা কাজে আছেন। হ্যাঁ, আমার কথা হলো 2-1টা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে যেখানে হয়তো বেতনের বৈষম্য আছে বা কাজের পরিধি অনুযায়ী, ব্যবসায়ীর অবস্থা অনুযায়ী
কারো কারো হয়তো বেতনের যে বিষয়টি আছে আগে পিছিয়ে বা কম বেশি এটা হতেই পারে, এটা স্বাভাবিক বৈষম্য, এটা আমাদের দেশেও এটা আছে, পৃথিবীর সব জায়গাতেই ব্যবসার উপর নির্ভর করে অনেক সময় বেতনের একটু তারতম্য হয়ে থাকে, এটা একটা কথা। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকম যে ডেমোগ্রাফিক্যাল নাম্বার যে জায়গাটা আছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বর্তমান বিশ্বে সাধারণ আমাদের কর্মীদের যে বিষয়গুলি আছে এটা কিন্তু পৃথিবীতে সব দেশেই এর চাহিদাটা কমে আসছে। কারিগরি শিক্ষায় পারদর্শী বা টেকনিক্যাল যে কাজগুলো জানা লোকগুলো, ইভেন সেটা একটা ওয়েল্ডার হতে পারে, সেটা একটা আপনার রাজমিস্ত্রি রড বাইন্ডার হতে পারে, সেটা একটা সিম্পল একটা আপনার কেবল জয়েন্টার হতে পারে, ইলেকট্রিক ওয়্যারিং হতে পারে। আমি বলছি যে টেকনিক্যাল কাজগুলো চাহিদা বাড়ছে, বাট মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা জনশক্তি পাঠানোর সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে যে যাতে টেকনিক্যাল পারদর্শিতা অর্জন করতে পারে এবং টেকনিক্যালি যাতে দক্ষ হয় সে ধরনের জনশক্তি পাঠানোর উপর জোর দেওয়া উচিত আমাদের এখন। জি জি, এটা আছে। সাধারণ শ্রমিকদের চাহিদাটা কমে আসবে, আরো কমে আসবে। এটা আমাদের কিন্তু আশা করা ভুল হচ্ছে যে আমরা সাধারণ শ্রমিক দিয়ে হয়তো মার্কেটটা জয় করতে পারবো বা বড় ধরনের একটা আমাদের লোকজন আসলে কাজ পাবে, এটা কিন্তু আমাদের বোধহয় ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কিন্তু এখন যে লোকগুলো আমাদের কাজের এদের দরকার, এটা আমাদের জানতে হবে প্রথমে যে কোন লোকগুলো এদেশের ডিমান্ড আছে। আপনাকে একটা দুটো আমি উদাহরণ দিয়ে দিই। যদি আমরা টেকনিক্যাল বিষয়গুলো বলি, কনস্ট্রাকশন কাজে যে লোকগুলা প্র্যাকটিক্যালি কাজ করে, আমি বলছি যারা সাধারণ শ্রমিক ছাড়া কারিগরি দিক দিয়ে হলো কাজ করে, সেটা যেমন আছে। আরেকটা কথা বলি, যেমন আমি ধরেন আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমি ইলেকট্রিক্যাল ফিল্ডে যদি বলি, আমরা সিভিল কনস্ট্রাকশন ফিল্ডে যদি বলি, দেখেন সেফটি ডিপার্টমেন্টের যে কাজগুলো করা হয় আমাদের দেশে, এই কমপ্লায়েন্সের যে বিষয়গুলো আছে এটা তো জেনে আসে, তার কিন্তু প্রচুর বেতন, প্রচুর চাকরি আছে দেশে। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্সের যে কথাটা বলি, এই কাজের ক্ষেত্রে আমি বলছি যে টেকনিক্যাল বিষয় কোনগুলো, শুধু কি টেকনিক্যাল বিষয় মানে কি হাতুর বাটাল দিয়ে লোহা পিটাইলে কি টেকনিক্যাল হবে না? যে কাজগুলো কথা বলছি আমি, যে কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্সের যে বিষয়টি আছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলেন, কনস্ট্রাকশন কাজ, এটা খুব দরকার। একজন সাধারণ শ্রমিকের চেয়ে এই ধরনের একটা কোয়ালিটি যদি লোক, আমরা যদি কারিগরি পারদর্শী লোক আমরা নিতে পারি, এদের থেকে কিন্তু চাকরি তাদের আছে। ভিসার যে বিষয়টি আছে আপনারা যেটা বললেন, হ্যাঁ বিষয়ে আমরা আশা পাচ্ছি এরকম খুলতে পারে, নট গ্যারান্টেড এবং পার্টিকুলার ডেট নাই। এখানে যেটা বলেছেন ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশে কর্মরত আছেন, এটা আব্দুল্লাহ কাসিফ আল হামাদি, হ্যাঁ এই হামুদি যেটা বলেছেন, এটা বলছে যে এটা কোনো স্পেসিফিক ডেট আমি বলবো না, এক্সপেক্টেড ডেট যেটা বলা হয়েছিল যে জানুয়ারি আর মিড অফ ফেব্রুয়ারি, একটা পসিবিলিটি আছে, এটা পসিবিলিটি আছে। আমাদের কিন্তু মাথাতে রাখতে হবে কোনটা, যেটা আপনাকে বললাম যে কথা বলার যে বিষয়টা, ভাষাগত যে যেটা, এই যে কমিউনিকেশন স্কিল। আমার একটা লোক এয়ারপোর্টে আসলে পরে যদি আপনি এদেশে আসার পরে কোনো ভাষাই যদি আপনি প্রকাশ করতে না পারেন, একটু কঠিন হচ্ছে, জটিলতা আসছে। হ্যাঁ, অনেক লোক প্রতিদিন থাকার পর শিখে নিচ্ছে। এই ভাষাগত দিকটা দেখতে হবে। আইনগত যে বিষয়টি বলা হলো যে ভালো মন্দ দিকটা প্রথমে একটু যদি ব্রিফিং না করা হয়, আর কাজগুলো যদি রিয়েলি যদি জানে, তার যদি সার্টিফিকেট অরিজিনাল থাকে, আমি যেটা বলতে চাচ্ছি, সার্টিফিকেট একটা বড় ইস্যু দেশে। আপনি অবাক হয়ে যাবেন কিছু ঘটনা, আমি হয়তো মিডিয়ার সামনে এখন বললে আপনার কাছে হয়তো খারাপ লাগবে বা আমাদের জন্য খারাপ লাগবে, যে আমরা সার্টিফিকেটগুলো কি অরিজিনাল রিয়েলি অ্যাটাস্টেড করে কারেক্ট অথরিটির কাছ থেকে এগুলো অ্যাটাস্টেশন করে রিয়েল সার্টিফিকেট নিয়ে আমরা টেকনিক্যালি ঢুকবো দেশে। যদি না ঢুকি তাহলে কিন্তু আমরা আবার কিন্তু সেই বিমুখে পড়ে যাব। আমাদের লোকজনের কিন্তু চাহিদা থাকলেও এই আমাদের কি বল ভাবমূর্তিটা আমাদের ক্ষুণ্ণ হয়ে যাবে। এই বিষয়গুলি কিন্তু মনে রাখতে হবে, যারা লোক পাঠাচ্ছেন এবং যারা লোক নিচ্ছেন, এই দুইটা সমন্বয় আমাদের ভিতরে কিছুটা সততা, অনেস্টি যে বিষয়টা আছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমাদের। আমরা যত কথাই বলি না সামনে এসে। মজ্জেম ভাই, তাহলে কি যেহেতু সংযুক্ত আরব আমিরাত আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার, সেখানে 1 মিলিয়নেরও বেশি প্রবাসী রয়েছে বাংলাদেশ থেকে, তো এরকম কি করা যায় যে বাংলাদেশে পক্ষ থেকে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে গেল এবং সেখানকার বাজারটি স্টাডি করলো, তারপরে সেই ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো উচিত, বা সে ধরনের কোনো স্টাডি করা এবং সেখানে আপনাদের সম্পৃক্ত করা যায় কিনা? আমরা যেমন বলি, ধরেন আমাদের তো আমরা মার্কেট জানি, আমাদের ব্যবসায়ী লোক তারা মার্কেট জানে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে তারা কিন্তু জানে যে মার্কেটের ডিমান্ডটা কি রিয়েলি। এটা তো আমাদের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, বলি যে অথরিটি আমাদের যারা আছে, আমাদের দূতাবাস আছে, কনসুলেট অফিস আছে, তারা কিন্তু অত্যন্ত এই বিষয়গুলি তারাও কিন্তু মানবিক এবং তারা কিন্তু আন্তরিক, যে আমরা যদি আপনাদের কাছ থেকে সহযোগিতা পাই যে কি ধরনের লোক লাগবে বলেন, আমরা প্রপার ওয়েতেই এগুলো আমরা চেষ্টা করব। ওনারা কিন্তু কথাগুলো বলছেন, এরকম না যে আমরা ঢালাওভাবে তাদেরকে দোষারোপ করবো, এটাও কিন্তু আমরা করতে চাই না কখনোই। তো আমাদের পক্ষ থেকে আমরা কমিটি থেকে আমাদের যে দায়িত্বটা আছে
এটা আমাদেরকে নিতে হবে এবং আমাদের কথাগুলো বলতে হবে। এবং আমরা চেষ্টা করছি এখন যে এদেশের যে রিকোয়ারমেন্টটা আছে এবং কমপ্লায়েন্সের যে বিষয়গুলো আছে, যে কমপ্লায়েন্সে বলি না কেন, ওয়ার্ক রিকোয়ারমেন্টের যে কমপ্লায়েন্স আছে, এই কমপ্লায়েন্সগুলো আমাদের তো কমপ্লাই করতেই হবে। নিয়ম কানুন যেমন সেটা আছে, এইগুলো আমাদের মাথাতে রেখে এই বিষয়গুলো নাকি কখনো বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন, দূতাবাস রয়েছেন, কনসুলেট রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা কখনো করেছেন কিনা আপনারা, বা তাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করেছেন কিনা যে আমাদের আসলে এই বিষয়ে কাজ করা দরকার এবং এই ধরনের জনশক্তি বাংলাদেশ থেকে আমদানি করা দরকার? আমরা যদি বলি, এটা সত্য কথা আপনাকে যদি বলি, আমরা তো সবসময় অফিসিয়ালি বলি আর আনঅফিসিয়ালি বলি। এই সংস্থাগুলোর সাথে আমরা অনেকেরই আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম বলেন, অন্য ব্যক্তিগতভাবে অন্য যেই সমস্ত সামাজিক প্রোগ্রামগুলো বলেন, এগুলোতে কিন্তু আমরা সবসময় বলেই থাকি সাধারণ শ্রমিক এই দিনটা কিন্তু আমাদের কমে আসছে, বাজারটা কমে আসছে। আমাদের এই টেকনিক্যাল সাইডগুলো আমরা কিন্তু মেনশন করি। এখন যদি বলা হয় যে আমাদেরকে লিখিত আকারে দেওয়ার জন্য, আমরা কিন্তু সেটাও কিন্তু আমাদের কাছে আছে। আমরা প্রস্তাবনা বারবারই দিচ্ছি যে যেটা আপনাদের এই জিনিসগুলো লাগবে, ওনারাও কিন্তু আন্তরিক এই বিষয়গুলো নেওয়ার জন্য। এই সমন্বয়ের যে বিষয়টি আছে, যে ভিসা ওপেন হলেই আমরা এগুলো দিয়ে দিব, ভিসা ওপেন হলে আমরা চালু করব। যেমনটি আমরা বলছি যে ভিসাটা চালু হলে আমরা প্রস্তাবনাগুলো আকারে লিখিত আকারে দিব, যেন তাদের কাছেও অথরিটিকে বোঝানোর সক্ষম হন এবং আমাদের লোকগুলো যাতে ভালো লোক দেশে আসতে পারে, মার্কেটটা যাতে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমাদের ইনকামের রাস্তাটা যেন আরো প্রসার লাভ করে। এই বিষয়গুলি কিন্তু আমাদের কাছে, আমরাও প্রস্তুত আছি, আমাদের কাছে জিনিসগুলো আছে এবং আমাদের অন্যান্য ভাই যারা কাজে আছে বিভিন্ন সেক্টরে, আমি একটা পার্টিকুলার সেক্টরে আছি, অন্য ভাইরা আছে অন্য সেক্টরে, যে সম্মিলিতভাবে আমরা যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি, এই সাংবাদিক যারা এখানে যারা বলেন, যেমন মোর্শেদ এখানে আছে, তারাও চেষ্টা করছে। তা আমরা একটা চেষ্টা করি যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি এই সিস্টেমটা যদি ওপেন ভিসা সিস্টেমটা যদি সহজ হয়েই যায়, যেহেতু গ্যারান্টেড না, বাট যদি ওপেন হয়ে যাচ্ছে ভিসাটা, তাহলে কিন্তু আমরা সম্মিলিতভাবে দূতাবাস বলেন, কনসুলেট বলেন, আমরা একত্রে কাজ করে আমাদের জনশক্তি প্রেরণের বিষয়ে আর এক ধাপ আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা অত্যন্ত আন্তরিক এবং সক্রিয় ভূমিকা রাখবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই আছেন যারা দুবাইতে ব্যবসা করেন অথবা আবুধাবিতে ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করেন। আবার আমরা দেখেছি যে আমাদের দেশ থেকে একটা বড় অংশের অর্থ গত সরকারের আমলে, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে পার হয়ে গেছে, অর্থাৎ পাচার হয়ে গেছে। সেই অর্থেরও একটা বড় অংশ শুনি যে আমরা সংযুক্ত আরব আমিরাতে অনেকেই লগ্নি করেছেন, ইনভেস্ট করেছেন। তো ব্যবসা বাণিজ্যের যে চিত্র, সেই চিত্রটি আপনার কাছে জানতে চাইব যে আমাদের ব্যবসায়ীরা যারা আছেন তারা কেমন করছেন এবং এই ধরনের কোনো খোঁজ খবর আপনাদের কাছে আছে কিনা যে অর্থ পাচার করে নিয়ে সেখানে লগ্নি করছেন, সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। আমরা যদি বলি কথাগুলো আইনগত দিক সিদ্ধ হবে না এবং এগুলো অথেন্টিক হবে না, ডকুমেন্টারি কোনো কথা বলা বা আমি যদি কোনো কথা ঢালাওভাবে বলি, এটা বোধহয় যুক্তি হবে না। কারণ আমাকে যদি একটা কথা বলা হয় যে না এই ধরনের জিনিস আছে, আমরা তো এভাবে শুনি, অনেক কথাই তো শুনছি, কিছু কিছু চোখে দেখছি, কিন্তু তারপরেও কিন্তু আমাকে যদি বলা হয় যে ডকুমেন্টেশন প্রসেস বা ডকুমেন্টারি আপনি আমাকে দেখাতে পারবেন কিনা যে এটা কিন্তু আমি দেখাতে পারবো না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আপনি জানেন যে রেমিটেন্সের মধ্যে গোটা পৃথিবীতে যতগুলো এবার সিআইপি বা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সনের যে রেমিটেন্স অ্যাওয়ার্ড যে দেওয়া হলো সরকারি পক্ষ থেকে, এতে আপনি কিন্তু খুশি হবেন যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিন্তু 42 জন কিন্তু সিআইপি হয়েছে। এখন প্রশ্ন হলো যে ওনাদের নিশ্চয়ই কারো অত্যন্ত ভালো ব্যবসা আছে, কারো ব্যবসা না থাকলেও তারা হয়তো ব্যবসায়িক উদ্যোগ নিয়েছেন বা যে কোনো উপায় হোক তারা কিন্তু অর্থটা দেশে কিন্তু প্রেরণ করেছে, সেই এই অর্থটার বিনিময়ে কিন্তু তারা কিন্তু এই সিআইপিটা পেয়েছে। তাহলে আপনি বলবেন দুবাই কিন্তু একাই নর্দার্ন এমিরেটসে 35 জন সিআইপি আছে আর টোটাল ইউনাইটেড আরব আমিরাতে আছে 43 জন আছে। তো এই যে নাম্বারটি, এটা কি আপনাদের নিদর্শন না যে আমাদের ব্যবসায়ীরা ভালো ব্যবসা করছে এবং ভালো অর্থ প্রেরণ করছে? এটা একটা অংশ তো অবশ্যই আমাদেরকে বোধহয় মানতে হবে এই অ্যাওয়ার্ডগুলো দেখে। তবে আমার মনে হয় যে এই বিষয়গুলো দিয়ে আমার যত্ন সহকারে যদি আরো যত্নবান হয়, কি যত্নবান, যেমন ব্যবসায়ীরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বলছেন, সংশ্লিষ্ট অথরিটি যেটা বলি আমরা কনসুলেট বলেন বা এম্বাসি বলেন, তারাও বিভিন্ন সময় এই উৎসাহ দেওয়ার জন্য যে বাকি যারা আছেন প্রপার ওয়েতে বা প্রপার চ্যানেলে অর্থগুলো প্রেরণ, বড় বড় ব্যবসায়ীরা প্রপার ওয়েতে ব্যবসাগুলো চালাচ্ছেন বা তারা করছেন। আদারওয়াইজ ব্যাংকের মাধ্যমে না গেলে বা এক্সচেঞ্জ হাউসের মধ্যে না গেলে এই সরকারি ঘরে টাকাটা কিভাবে গেল এবং তারা কিভাবে এই সিআইপি পেল, নিশ্চয় আমাদেরকে বলতে হবে প্রপার ওয়েতে টাকাগুলো গেছে। বাকি যেগুলো আছে সেগুলো তো ধরেন সাধারণ যারা কর্মী আছে তারা তো চেষ্টা করছে যে তাদের কথা বৈধভাবে পয়সাগুলো পাঠানোর জন্য। আর যে বিষয়গুলো আমরা বলি যে আপনার বৈধ পথ না বলে যেগুলো বলি, হয়তো বা খুব সাধারণ যে কর্মী আছে যাদের বাড়িতে টাকাগুলো দিয়ে হাতে দিয়ে আসতে পারে 10 মিনিটের মধ্যে, এই সুবিধাটার জন্য হয়তো বা তারা অনেক পন্থা নিতেই পারে এবং নিচ্ছে। তো এইটা একটা সুবিধা তো আমার দেশেতেও এটা কি দেওয়া যাবে?
এই সুবিধাটা যে ঘরে ঘরে আমরা 10 মিনিট না হোক একদিনের মধ্যেই যদি টাকাটা পৌঁছানোর ব্যবস্থা কোনো থাকতো, সেটা ব্যাংকিং চ্যানেলে বা এজেন্ট ব্যাংকিং যারা আছে বা তাদের ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ যদি থাকে, যেন আমরা টাকা এখানে সেন্ড করলেই আমরা ইমিডিয়েটলি ঢাকাতে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সাথে টাকা তার কাছে বা তার এলাকাতে পার্টিকুলার জায়গাতে হলেও আমি যদি সেম ডে যদি পৌঁছাতে পারি, এর রেমিটেন্স প্রবাহটা কিন্তু আরো বাড়বে, অনেক বেশি বাড়বে, এবং আমার মনে হয় যে অর্থনীতি ভিতটা বাংলাদেশে আরো শক্ত হবে বলে আমরা আশা করি। হ্যাঁ, আমরা গণমাধ্যমের একটা রিপোর্টে দেখলাম যে গত ডিসেম্বর মাসে সবচাইতে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসছে, সেটি হচ্ছে যে 264 কোটি মার্কিন ডলার এসছে। তো নিশ্চয়ই তার বড় অংশ আমি মনে করি যে দুবাই থেকে এসছে, এই যে মানে সর্বোচ্চ যে রেমিটেন্স দেশে আসছে। যাই হোক, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব, সেটি হচ্ছে যে আমরা দেখি যে দুবাইতে আমাদের যে বড় বাজার, দ্বিতীয় বৃহত্তম বাজার, কিন্তু দুবাই সম্পর্কে বা সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আমাদের বাংলাদেশ বিমানবন্দরে আমরা দেখি এক ধরনের নেতিবাচক প্রবণতা লক্ষ্য করি। সেটা হচ্ছে দুবাই ফেরত কেউ আসলে তাদেরকে নানাভাবে চেক করা, মানে চেকিংয়ে নামে নানাভাবে হয়রানি করা হয়, সেখান থেকে স্বর্ণ চোরাচালান নিয়ে আসছে বা এই নিয়ে আসছে, নানান সময় নানান খবর হয়। এতে তো আমাদের প্রবাসীরাও কিন্তু অনেক সময় সেই হেস্তার মানে যে হেনস্থার শিকার হয় আর কি। তো এ বিষয়ে কি আপনারা কমিউনিটির যে আপনারা যারা নেতৃত্ব দেন তারা কখনো দৃষ্টি আকর্ষণ করেছেন? যে কেন শুধু দুবাই থেকে আসার সময় আমরা এই বিষয়টা খুব প্রকট আকারে দেখে থাকি বাংলাদেশের যে বিমানবন্দর, মানে হযরত শাহজালাল বিমানবন্দর অথবা শাহ আমানত বিমানবন্দর? না, এটা বোধহয় আপনার, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, তো বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোগত যে সুবিধার দরকার যেটা আর কি, সেটা তো আমাদের তো এখনো তৈরি হয়নি, এবং কবে তৈরি হবে সেটাও বলি। যে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমার বাংলাদেশের এয়ারপোর্টের ফ্যাসিলিটির কথা, এদেশের যে নিয়মটি আছে, এদেশে যখন আমাদের লোকজন যাচ্ছে বা আসছে, এটা তো এদেশে এয়ারপোর্টে যে হয়রানি হয়, এটা কথা বলা ঠিক হবে না। এটা তো সুশৃঙ্খল নিয়মের মাধ্যমেই যেতে হয়, এবং সিস্টেমিক বলে দেয় আপনাকে কোন পথে কিভাবে যেতে হবে, আপনি এটা জানেন। আর আমাদের দেশের প্রেক্ষাপটে যেটাই সুবিধাগুলো করতে হলে আমাদের যে এয়ারপোর্টের যে বিষয়বস্তুগুলো আছে, যে ব্যবস্থাপনা আছে, এটা মোর ফ্যাসিলিটেট করার জন্য, এটাতে আপনার সুবিধা বাড়ানোর জন্য আমাদের যেমন জায়গা বা স্বল্প পরিসরের জায়গাটা আছে, এটাকে বৃহৎ আকারে নিতে হবে। আমাদের লোকগুলো এডুকেট হবে, সেটা তো হচ্ছে আমাদের থার্ড টার্মিনাল হচ্ছে, এবং বড় পরিসরে আমাদের বিমানের অপারেশন পরিচালনা করা হবে। কিন্তু আমি একটু অ্যাড করতে চাই স্যার। জি বলেন মোর্শেদ, বলেন। এমন ভাই, যেটা বলছিলাম স্যার, তো আমাদের বাংলাদেশ সমিতির সভাপতি, তিনি প্রবাসী বাংলাদেশীদের অভিভাবক। স্যার, এই বিষয়টা আপনারাও জানা উচিত। এবার আমি যখন চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে আসছিলাম, আসলে আমাদের দুঃখ লাগে, এটি আমাদের মাতৃভূমি। এই যে এমরুল ভাই বললেন ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রবাস থেকে এসেছে, একটু সংক্ষেপে বলেন মোর্শেদ, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আসছে। এটির সিংহভাগ কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে আসছে। এখানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আমরা যখন বিমানবন্দরে আসলাম, আসার পর এই যে আমাদেরকে একটি প্রশ্ন করা হচ্ছে, আপনারা কতদিন পর আসছেন? আপনারা এই যে যারা বলছেন যে আমরা 1 সপ্তাহ পরে আসছি বা 1 মাস পরে আসছি, তাদেরকে বলছেন কেন আসছেন? এই যে আমার দেশ, আমি 1 সপ্তাহ পরে আসবো, 1 মাস পরে আসবো, 10 দিন পরে আসবো, সেটা আমার দেশে, সেটা আমার ব্যক্তিগত বিষয়। জি, আমরা বুঝতে পারছি মোর্শেদ, বুঝতে পারছি। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে একদম চলে এসেছি। আমি ভাই একটা বিষয় বলি, 30 সেকেন্ডের মধ্যে আমরা যেহেতু অনুষ্ঠান শেষ পর্যায়ে 30 সেকেন্ডের মধ্যে শেষ করেন আপনি। জি যেটি বলতে চাচ্ছিলাম, এই যে আমরা যেটি জানি, আমরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার সময় আমাদের ব্যাগেজ গুলো কিন্তু ভালো করে স্ক্যানিং করা হয়। এখানে বিদেশ থেকে বা দুবাই থেকে এখানে কোনো ডাকাত বা চোর আসতেছে, এখানে প্রবাসী বাংলাদেশিরা আসছেন। আমাদের সরকার বলছেন যে প্রবাসীদের জন্য ওনারা অনেক কিছু করতেছেন। আমরা যেটুকু দেখলাম চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসী বাংলাদেশের ম্যাক্সিমাম যারা একটু পরিচয় দিচ্ছেন, মনে করেন আমি আসলাম, আমাকে বললেন যে আপনি কখন আসছেন? আমি বললাম আমি দেড় মাস আগে আমি দেশে এসেছিলাম, এখন বাবার ওষুধ আবার আসছি। আমি ঠিক আছে, আমরা বুঝতে পারছি, মোর্শেদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। মোর্শেদ, মনে হচ্ছে আমরা যেন কোথায় থেকে বন জঙ্গল থেকে মানুষ আছে। জি, আমরা বুঝতে পারছি। এটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ডক্টর আসিফ নজরুল, যিনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, আপনার কথা বুঝতে পারছি মোর্শেদ, আপনার কথা বুঝতে পারছি।
আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো আলোচনা আরও যদি আমরা লম্বা করতে পারতাম তাহলে ভালো লাগতো। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ এবং আমাদের প্রকৌশলী মুয়াজ্জেম হোসেন, আপনাকেও ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের যে অতিথি ছিলেন আজকের আলোচনায় সংযুক্ত, তাদের কথা শুনেছেন এবং দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আপনারা জানলেন। অবশ্যই যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চান তাদেরকে মাথায় রাখতে হবে যে এখন দক্ষতা অর্জনের কোনো কিন্তু বিকল্প নেই। বিদেশে যেতে হলেই দক্ষ হয়ে নিজেকে দক্ষ প্রমাণ করে যেতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।